জুলাই সনদ 7টি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দল। অল্প এই উত্তরটা চাই, কারণ আপনাকে আমি আরো প্রশ্ন করবো। আপনার কি মনে হয় এই 7টি বিভাগীয় শহরে সমাবেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে? প্রথমত আপনাকে বলি যে আমি এই কথাটা ইচ্ছে করে আপনাকে বলছি যে আপনার জিদ হোক, রাগ হোক, এবং আপনি রাগ হয়ে রাজনীতিতে এসে পার্লামেন্টে যান। কোনোভাবে সম্ভব না, টাকা নাই ভাই। আচ্ছা, টাকা আমি দেবো আপনাকে, জানে আজকে লাইভে বললাম। আপনার ভাই তো যথেষ্ট ধনবান, আপনাকে আমি টাকা দেবো। আপনি ইলেকশনে যত টাকা লাগবে আপনার ফেরত দিতে হবে না, যান আপনি ইলেকশন করেন। এই গেল এক। 2 নম্বর হলো যে আমাদের পার্লামেন্ট আগামীতে হয়তো, যেহেতু তারেক রহমান সাহেব আছেন, উনি অনেক অনেকটা ইউরোপিয়ান স্টাইলে আপনাদের মতো লোককে এখানে বক্তব্য দেওয়ার জন্য নেওয়া যেতে পারে, যেভাবে পার্লামেন্টে বিভিন্ন ইনভাইটেড গেস্টরা বক্তব্য দেয়। মালালা ইউসুফজাই দিলেন, আরও অনেকেই দেয়। কিন্তু ওই বক্তব্যের টেস্টটা আপনি পাবেন না, যেটা বিতর্ক করতে গিয়ে যখন বেঞ্চে দাঁড়াবেন। তাদের জন্য আমি চাই যে আপনি সেখানে মানে জাস্ট ওই যে দলই, বিরোধী দল হোক সরকারি দল হোক, সেখানে আপনার সুযোগ হোক। ইভেন আপার হাউস, যদি আল্লাহ কখনো আপার হাউস হয়, আপনাকে আপার হাউস থেকে ডাকুক, সরকারি দল ডাকুক, বিরোধী দল ডাকুক, এই দোয়া করছি বাংলাদেশে। সেকেন্ডলি, আপনি যে জিনিসটা বললেন যে 11 দলের যে সমাবেশগুলো ডাকা হচ্ছে, যেহেতু জামাত একটা রেজিমেন্টাল পার্টি, ফলে ওটার কোনো প্রয়োজন থাকুক বা না থাকুক, ওদের ওই যে শিবিরের লোক, জামাতের লোক যারা আছে, ওরা 4-5 জেলার, যেমন ডাকলো ধরেন ফরিদপুরে, তো ওখানে রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, এমনকি বরিশালের লোক দল বেঁধে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে ওখানে আসবে। ফলে এখানে জামাতের যে সমাবেশে প্রচুর লোক হবে, কিন্তু এই লোক দেখে আমাদের বিভ্রান্ত হওয়ার মানে কোনো রিজন নেই। বিকজ এগুলো একই লোক, যে লোকগুলো ফরিদপুরে যাবে ওই একই লোক ঢাকাতে দেখবেন আপনি, একই লোক আপনি রাজশাহীতে দেখবেন। এবং ওরা যে কাজটি করে, ওরা এই যাকে বলে ওদের যে রেজিমেন্ট ফোর্সটা আছে, আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশে অলমোস্ট 5 থেকে 7 লাখ লোক আছে রেজিমেন্টেড। এরা 5 থেকে 7 লাখ লোক, তারা সৈনিকের মতো, তাদের যেখানেই ডাকেন না কেন, চলে যায় সারা বাংলাদেশ থেকে। নারায়ে তাকবীর, ইয়া জামাতি, ওয়া জামাতি, ইয়া শিবিরি, ওয়া শিবিরি ডাক দিলে হলো, সঙ্গে সঙ্গে আপনি যদি একেবারে সেই ওরা যদি সেন্ট মার্টিনে, একটা দলের শক্তি অবশ্যই। তো যার জন্য হচ্ছে আপনি যেটা বললেন, তারা ধরেন ওটা না বলে, তারা যদি ওখানে বলে যে আমরা জিকির করব, আমরা আশকার করব, আমরা শুধু ওখানে গিয়ে কিছু করবো না, শুধু দাঁড়িয়ে, মানে তারা জমায়েত করার ক্ষমতা তাদের আছে। ফলে এটা আমাদের বিভ্রান্ত আর কিছু নাই, ওটা তারা তাদের মতো করবে, লোক পর্যাপ্ত হবে, এবং একই রেজিমেন্ট ফোর্স। কিন্তু ইসলামী 7 বিভাগে একই চেহারা দেখা যাবে, একই চেহারা 19-20 হবে না, এবং ওই একই চেহারা, একই ফেজ, একই রকম ঘটনা। এবং একই রকম ঘটনা কিন্তু আমাদের আরেকটা দল আছে, যে ইসলামী আন্দোলন, যেটা চরমনাই। এটা তো ট্যুরিজমের জন্য ভালো, এলাকার হোটেল, থাকার জায়গা, এখানে অনেক লোক যাবে, এবং ওই যে লোক, মানুষের জন্য কি ভালো কিছু হবে এটা? মানুষের যখন মন্দার একটা আবির্ভাবের আশঙ্কা, যখন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, যখন তেল খরচ করা আসলে মানে এটা চিন্তার বিষয়। অহেতুক আমরা আমদানিকৃত তেল কি খরচ এইভাবে করব কিনা সমাবেশ করার জন্য। সবচেয়ে বড় বিপদের দুর্ভাগ্য হলো দারিদ্র্যের সময় অপচয় বেশি হয়। আপনি কি মনে করছেন যে এর মধ্যে দিয়ে যে একটা বিরাট কর্মযজ্ঞ তৈরি হবে, সেটা কি এই সময়ের জন্য আসলে ভালো কিছু হবে? এখানে নীতি কথার কোনো মানে মূল্য নেই, এটা তারা করবে না। হ্যাঁ, এটা তারা করবে, আরো বেশি করবে। সরকার যত বিপদে পড়বে, দেশের অবস্থা যত সঙ্গীন হবে, রাজনীতির যে ঘোলা পানিতে মাছ শিকারের যে প্রবণতা, এটা সব জায়গায় হয়। যুদ্ধের মধ্যে সবচেয়ে অমানবিক কাজ হয় বেশি, এবং যখন দুর্ভিক্ষ হয় তখন দেয়ার আর ম্যানি রুড অ্যান্ড নুড ট্রেডার, উলঙ্গ এবং নিষ্ঠুর ব্যবসায়ীদের উদ্ভব হয় সেই যখন দুর্ভিক্ষ তৈরি হয়। এবং ওই সময় শুধুমাত্র পণ্য নিয়ে ব্যবসা করে না, পুরুষের শরীর নিয়ে, নারীর শরীর নিয়ে তখন ওই সময়টাতে ব্যবসা হয়, সমস্ত অনৈতিক কাজগুলো হয়। ফলে সামনে যত ক্রাইসিস হবে, আপনি দেখেন এই যে আমাদের অল্প কয়েকটা দিন একটু পেট্রোলের সমস্যা গেল, একেবারে কৃত্রিম একটা সংকট, শুধুমাত্র সরকারকে ভয় দেখানোর জন্য। তো এই যে সংকটের সময় যারা এই ট্রেডার, ছোট ট্রেডার, এরা যে কতটা অমানবিক হয়ে উঠেছিল, কতটা নিষ্ঠুর হয়েছিল, যারা ওই সময়টাতে সত্যিকার অর্থে তেলের ক্রাইসিস যাদের ছিল, তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। আপনার কাছে দেখতে পেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সংসদে বক্তৃতা দিয়েছেন হুইপ বিরোধী দলের, বক্তৃতা দিয়েছেন বিরোধী দলের নেতা, জামাত ইসলামের সভাপতি। তো আপনার কাছে বক্তৃতাগুলি কেমন মনে হয়েছে, এবং সেই বক্তৃতার মধ্যে আপনি কি পেয়েছেন?
আজকে কেন জানি আমার খুব কথা বলতে ভালো লাগছে, অন্যান্য দিনে আর কথা বলতে তো আপনার ভালো লাগবে, কারণ আজকে এটা কথা বলার অনুষ্ঠান। হ্যাঁ, এবং আজকে আপনার চেহারাও অন্যান্য দিনের চেয়ে ভালো লাগছে, পাঞ্জাবি ভালো লাগছে, এবং কথার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু সময়টা যেন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কথা বলতে অন্যান্য দিনের চেয়ে তুলনায়। তো ধন্যবাদ। এবার আমি তো বললাম, প্রথমে শুরুতে বলছি যে পার্লামেন্টে এই প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে উনি পপুলার কথা বলতে চান না, উনি রাইট কথা বলতে চান। মানে আসলে প্রধানমন্ত্রী শুধু পার্লামেন্টে না, পার্লামেন্টের বাইরেও যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করছেন। তার যে অনেকগুলো বিহেভিয়ার, অনেকগুলো কথা, এগুলো ইউনিক। যেমন আপনাদেরকে দাওয়াত করেছেন, দাওয়াত করে খাইয়েছেন, এরকম অনেক সাংবাদিকদের দাওয়াত করে খাইয়েছেন, এটা বাংলাদেশে কখনো হয়নি। আবার যারা খেয়েছেন তারা হয়েছে, হয় নাই যে তা না, ওইরকম আলাদা আলাদা 1 to 1 এরকম ভাবে, যেমন ধরেন মাসুদ কামাল সাহেবের মতো মানুষ বা আপনাদের মতো মানুষ, এরকম যারা আছে। আমাদের সেই যোগ্যতা ছিল না, এখনো আছে কিনা আমাদের সঙ্গে। আগেও তো আমি তো এরশাদ জামানা থেকে দেখে আসছি, এইভাবে ইন্ডিভিজুয়াল একজনকে ডেকে নিয়ে কোনো প্রধানমন্ত্রী, এরশাদ সাহেবের কথা, আমি তো তখনও সংবাদপত্রে, সেই 86 সনে 1986 হি ওয়াজ প্রেসিডেন্ট, আই ওয়াজ জার্নালিস্ট অ্যাট দ্যাট টাইম, তো আমি দেখিনি। তো সেই দিক থেকে এখন যেটা হচ্ছে, তারপর আবার যখনই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কাউকে ডাকছেন, সেখানে শাহী খাবার দেওয়ার, পোলাও কোরমা, কালিয়া কোফতা, আমি কয়েকবার এই ধরনের এরশাদ জামানাতে খাওয়ার সুযোগ হয়েছে। আপনি তো পেয়েছেন দাওয়াত? না, ব্যক্তিগত না, কম্বাইন্ডলি, কালেকটিভলি সবাইকে দাওয়াত করে, কিন্তু নট ইন্ডিভিজুয়াল। তো উনি ইন্ডিভিজুয়াল দাওয়াত করছেন, এবং ইন্ডিভিজুয়াল দাওয়াত করে এই খুব সাধারণ খাবার নিজে খাচ্ছেন, আপনাদেরকে খাওয়াচ্ছেন। তো এটা মানে মুখে মুখে ছড়িয়ে পড়ছে, আপনি তো আমাকে বলেননি, হ্যাঁ কাউকে বলেননি, কিন্তু এটা আমরা জেনে গেছি যে আপনাকে প্রধানমন্ত্রী দাওয়াত করেছিল, আপনাকে খাইয়েছে। আমাকে না, অনেককে দাওয়াত করে আপনি, তারা মুগ্ধ হয়ে গেছেন, এবং আপনাকেও দাওয়াত করা হয়েছিল। আপনি বলেন না এখন ভদ্র করে, বাট আই নো যে আপনাকে দাওয়াত করা হয়েছিল। এনিওয়ে, তো এরকম আবার উনি বাইরে যাচ্ছেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে, উনি একটা ব্যাকপ্যাক পিছনে একটা মানে লাগেজ রেখে তারপর প্লেন থেকে নামছেন, তারপরে আরাক হাত দিয়ে শক্ত হাতে স্ত্রীকে তিনি ধরছেন। তো ডেভিড ক্যামেরন যখন তার মেট্রোতে করে অফিসে যায়, সেটা যদি হতে পারে আমাদের এখানে প্রধানমন্ত্রী। না, কিন্তু আমাদের দেশে তো ওটা তো ইউরোপে অহরহ হয়, ডেভিড ক্যামেরনের হয়, কানাডাতে হয়, ইভেন আমেরিকাতে হয়, যেমন বারাক ওবামা ট্রুডো যখন বাচ্চা কোলে নিত। হ্যাঁ, ট্রুডো বাচ্চা কোলে নিত। তো সেটা আমাদের দেশে হলো অসুবিধা? আমাদের দেশে আমরা তো একটু অভ্যস্ত না, আমাদের কাছে জিনিসগুলো নতুন লাগছে এবং ভালো লাগছে। আমরা খুব আশ্চর্য হচ্ছে যে ওনার এই সহজ সরল স্বাভাবিক যে জীবনযাত্রা, এটা যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করে, মানে এটা যেন থেমে না যায়, এটা যেন চলতে থাকে। আমাদের দেশে তো সবাই, অনেকে এরশাদ সাহেব সাইকেলে করে ঘুরেছেন একদিন, আমার মনে আছে যখন স্কুলে পড়ি, উনি হঠাৎ সাইকেলে করে অফিসে গেলেন। পর এটা কিন্তু শেষ পর্যন্ত থাকে না, ফুল রেসে। ফুল রেসে। তো এই জিনিসটা হলো ওনার এই হায়াতের তৈয়বা, মানে দীর্ঘ জীবন, মানে ওনার জীবন না, মানে ওনার এই কর্মের একটা দীর্ঘ জীবন। কিন্তু আপনি বক্তৃতায় আসেন, বক্তৃতা কেমন লেগেছে? কার বক্তৃতা কেমন? নাহিদ ইসলামও তো বক্তৃতা দিয়েছেন। ওদের নাহিদের বক্তব্য ভালো লাগছে, নাহিদ ইসলাম সাহেবের বক্তব্য ভালো লেগেছে, যেহেতু এখন তিনি মাননীয় সংসদ সদস্য। সবার বক্তব্য আমার ভালো লাগছে, খারাপ লাগেনি কারোর বক্তব্য। ফজলু ভাইয়ের বক্তব্য ভালো লেগেছে, সালাউদ্দিন সাহেবের বক্তব্য ভালো লেগেছে। কিন্তু এর বক্তব্যের ফাঁকে এভাবে হয় কি, এগুলো নিয়ে আবার যে বাইরে নোংরামিগুলো হয়েছে, এগুলো মানতে পারছি না। যেমন সালাউদ্দিন সাহেব তাকে টার্গেট করছে জামাতের যারা বট বাহিনী। এখন ইভেন দেখেন, এদের দে আর সো অর্গানাইজ। সালাউদ্দিন সাহেব সেই স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, তো তাকে ক্যামেরায় যখন দেখানো হবে, এটা তারা জানতো, বট বাহিনী জানতো তাকে ক্যামেরায় দেখানো, এবং ওই সময় পুরো হাউজের সবাই জোরে জোরে ভুয়া বলবে, এবং সেটা আবার ইন্টারনেটে প্রচার করা হবে। এইভাবে যাকে বলা গ্যাং, মানে গ্যাং করে যাকে বলে বডি শেমিং যেটাকে বলা হয়, যেভাবে আপনি একেবারে এটাকে আমি বলি যে কোনো যৌন নির্যাতনের চাইতেও এগুলো মারাত্মক, যেটা সালাউদ্দিন সাহেবকে নিয়ে হচ্ছে। আবার ধরুন মানে ফজলুর রহমান সাহেবকে নিয়ে যেটা হচ্ছে, এখন তাকে নাকি জানাজাই পড়াবে না। মানে এক শ্রেণীর লোক বলছে সে ওইভাবে যে কথাবার্তা বলছে, মানে পার্লামেন্টে আমাদের ওই দৃশ্য ভালো লাগছে, কিন্তু পার্লামেন্টের বাইরে যা কিছু হয়েছে, এটা নিয়ে যে নোংরামিগুলো হচ্ছে পার্লামেন্টের বাইরে, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের উপর বিরোধী দলীয় নেতা বলেছেন যে এটা মেনে নেওয়া যায় না, এটা বন্ধ করা হোক। কিন্তু তারই লোকজন দেশে এবং দেশের বাইরে যেভাবে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যে নোংরামি করছে বট বাহিনী, এটা আসলে এক্সট্রিম, মানে নোংরামির একটা এক্সট্রিম পর্যায়ে। ফলে এই জিনিসগুলো আসলে কন্ট্রাডিক্ট করছে। একদিকে ভালো, আমরা এটাও দেখতে পাচ্ছি যে অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি তার ধৈর্যশীলতা দেখাচ্ছেন। এখানে তার আসলে ধৈর্যশীলতা দেখানো ছাড়া কোনো উপায় নাই। অর্থাৎ আপনাকে যখন মৌমাছি এসে
চেপে না, আমরা তো অতীতে দেখেছি যে এত ধৈর্যশীল না কেউ না থাকেনি। অতীতে তারা অতীতে বরং বেজ্জিত হয়েছে। এখন ধরেন শেখ হাসিনাকে যে ভাষায় সেফায়েতুল্লাহ সেফু গালাগালি করেছে, তার কিছু করার ছিল না, কিছু সে তো করার ছিল না। বিদেশে। বিদেশে এখনো যে জিনিসগুলো হচ্ছে, যাদেরকে প্রধানমন্ত্রী যারা দৃশ্যমান, কিন্তু এখনো কেউ প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে বলছে না। সব বট বাহিনী ভুয়া নামে তার মানে আপনি মনে করেন যে বক্তৃতা যেমনই হোক না কেন, এটা নিয়ে বাইরে যে কাণ্ড কারখানা হচ্ছে সেটা এটা ঠিক। খুবই জঘন্য। মানে বক্তৃতা ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে উনি নাকি মুক্তিযোদ্ধাই ছিলেন না। এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, তার জানাজা পড়ানো হবে না। ধরেন কিন্তু যে বলছে তার বয়স তো মুক্তিযুদ্ধের অর্ধেক। মুক্তিযুদ্ধের অর্ধেক। তো আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ধরেন ওগুলো ফেস করা যায়, যেটা আপনি ন্যারেটিভ মুখে আনবেন, কিন্তু যে কথাগুলো আপনি বলবেন যে ঠিক আছে আপনাকে জানাজা পড়ানো হবে না। যেমন দেখা গেল শামসু, মানে যে টুকু সাহেব, আমাদের ইকবাল মাহমুদ টুকু, অত্যন্ত এমিনেন্ট একটা পরিবারের মানুষ। তার বাবাও মন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশে একজন এমিনেন্ট ব্যবসায়ী। তাকে দেখা গেল যে তার পায়ের কাছে যে লোক বসতে পারে না, পায়ের কাছে তার বাবারও পায়ের কাছে, তার মানে এই সুযোগ পেয়ে লোকজন অনেক অন্যায় কাজ, ভুল কাজ, মিথ্যা কাজ বা এই লোক মুর্দা, অশালীন কথা বলছে অনলাইনে কথা বা ছড়িয়ে দিচ্ছে অনেক কিছু, যেটা ভীষণ হয়তো রকম ঠিক ছড়িয়ে না। পড়ছে। আমরা জনাব মাসুদ আপনার কাছে আসি। এত ধৈর্যশীল কেন সরকার? কেন তারা বুলিংকে বা এইভাবে যে আক্রমণ করা হচ্ছে, তারা বেশ ধৈর্যের সাথেই যাচ্ছেন। তবে একটা জায়গাতে একটু রিয়াক্ট করাতে আবার সেটারও প্রচুর সমালোচনা হয়েছে, একটা কার্টুন, যেটা আবার অদ্ভুত। ওইটার জন্য রিয়াকশন না দেখালেও হতো। হাঙর এবং কি তিমি মাছ নিয়ে এসেছে কেউ, এরকম একটা কার্টুনের জন্য একটা মামলা হয়েছিল, যদিও তাকে সে জামিন পেয়েছে। দেখুন, এই সরকার দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে। অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে গত 16-17 বছর এই দলকে। আপনি দেখেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী 16টা বছর, আই শুড নট সে 16টা বছর নিজের দেশের বাইরে থেকেছেন। কি কারণে? উনি নিজের দেশের বাইরে না থাকলে আজকে তিনি জীবিত থাকতেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ ছিল আমাদের। এবং আমি আপনাকে খুব খোলামেলা বলি, আজকে অন এয়ার আমি বলে যাই, ওনার সঙ্গে যখন আমার লন্ডনে 2-4 বার কথা হয়েছে, উনি কিন্তু অনেক সময় আগ্রহ প্রকাশ করতেন এদেশে আসার জন্য। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে ওই সরকারের স্বৈরাচারের সময় বাংলাদেশে আসা ওনার জন্য নিরাপদ না। এবং উনি আমাদের জাতীয়তাবাদী আদর্শের একটা মূর্ত প্রতীক হলেন তিনি। ওই স্বৈরাচার সরকারের একটা টার্গেট ছিল যে গণতন্ত্রের আন্দোলনের পর থেকে যদি ওনাকে সরিয়ে দেওয়া যায়, তো ওনাদের টার্গেটটাই ছিল এরকম যে জাতীয়তাবাদী শক্তিকে একটা অসহায় অবস্থায় ফেলে দেওয়া। এবং যথার্থ বিচক্ষণতার সঙ্গে তিনি সেটাকে অনুধাবন করেছেন সেই অনুসারে। এখন উনি দীর্ঘ এতটা বছর প্র্যাকটিস করেছেন ধৈর্য ধারণ করার জন্য। এবং আপনি লক্ষ্য করেন আমাদের রাজনীতির দিকে তাকান, গত 16টা বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সকল শান্তিপূর্ণ আন্দোলনকে তারা উস্কানি দিয়ে এটাকে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি কিন্তু তার শান্তিপূর্ণ আন্দোলনের পথ কখনো পরিহার করেনি। তারা নিজেরা গাড়িতে আগুন দিত, মামলা হতো আমাদের নামে। তারা নিজেরা গুলি করে মানুষ মারতো, আসামি করা হতো আমাদের। কিন্তু তারপরে দেখেন আমরা কিন্তু, অর্থাৎ এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত দেখবেন এত প্রতিকূল পরিবেশেও আমরা কিন্তু অসহিষ্ণু হইনি। তো এখন যে বিষয়টা, ধৈর্য ধরাটা ওনার দীর্ঘদিনের প্র্যাকটিস এই কারণে যে তিনি একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে, কি আন্দোলন করেছিলেন? মানুষের অধিকারের কথা বলে। এবং সেই জিনিসগুলো যখন সরকার প্রধান তিনি হলেন, সেগুলোকে বাস্তবায়নের দায়িত্ব তার উপরে বর্তায়। আর সেই কারণেই যে কথা বলে দীর্ঘদিন দেশের মানুষকে তিনি আশ্বস্ত করেছিলেন সেই জিনিসগুলো বাস্তব রূপ দেওয়ার জন্য। তবে এটা ঠিক অবান্তর কথা যদি বলে যায়, এবং আপনি দেখেন এই যে বট বাহিনী নাকি বললেন ইনি, এরা যে অপপ্রচারটা চালিয়ে যাচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায়, ইতিমধ্যে কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে এই চক্রটা কারা, এরা কারা এটা প্রকাশ করে, কারা প্রচার চালাচ্ছে, তারা চিহ্নিত হয়ে গেছে মানুষের কাছে। এবং সে কারণে দেখবেন মানুষ কিন্তু তাদেরকে ধিক্কার দিচ্ছে। এবং এই যে কারণটা, এবং আপনি দেখেন একটা জিনিস আপনি ইদানিংকালে লক্ষ্য করেছি, আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি, আপনি দেখেন জামাত যখন রাজনীতি করত, এই যে বিশেষ করে তাদের ছাত্র সংগঠনগুলো, তারা ছাত্রলীগের মধ্যে বিলীন হয়ে গেছিল। 5ই আগস্টের পর হঠাৎ করে তার আবির্ভাব হলো যে আমরা ছাত্রলীগ আত্মগোপন না করলে আমরা তাকে ইউনিভার্সিটি বিচারণ করতে পারতাম, রাজনীতি করতে পারতাম না। আবার এখন কি হচ্ছে, আবার দেখেন সেই যারা মানে স্বৈরাচারের মধ্যে আত্মগোপন করেছিলেন, আজকে আবার স্বৈরাচার আত্মগোপন করতে যাচ্ছে তাদের মধ্যে।
আপনি দেখেন জাতীয় সংসদ নির্বাচনে বা আমাদের পেশাজীবী যে সমস্ত সংগঠনের ভোট হচ্ছে, সেখানে দেখবেন ওই স্বৈরাচারের লোকজন বা তারা কিন্তু এসে এদেরকে ভোট দিচ্ছে। তার মানেটা হলো এরা একে অপরের রাজনৈতিক পরিপূরক কিন্তু। সুতরাং এটা যেটা চাচ্ছে, এখানে দেশীয় আন্তর্জাতিক রাজনীতিরও কিছু ব্যাপার আছে, না হলে এত তাড়াতাড়ি আপনি মানে মাঠে ময়দানে গিয়ে আপনি হাওয়া গরম করার কোনো কারণ এখানে ছিল না। আর সংসদে আলোচনা প্রাণবন্ত হবে বা প্রাণবন্ত হয় সাধারণত বিরোধী দল থেকে, কিন্তু আমাদের বিরোধী দলের আলাপ আলোচনা দেখলে আমাদের কাছে মনে হচ্ছে তারা একটা সীমাবদ্ধতার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, যে কারণে তাদের বক্তব্য প্রাণবন্ত হচ্ছে না, মানুষ তাদের বক্তব্য শুনে উজ্জীবিত হচ্ছে না, বরং অনেক সময় উষ্মা প্রকাশ করছে, বিরক্তি বোধ করছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, উই হ্যাভ টাইম এনাফ। আমরা খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি এই সংসদ একটা মানে কি বলবো 5 বছরে যেটাকে আমরা অ্যাসেস করব, সেটাকে 2 মাসে এই 15 দিনের অধিবেশনে আমরা সেটাকে নিয়ে একটা কংক্রিট ডিসিশনে পৌঁছে যাব, এমনটা বোধহয় খুব কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। মর্নিং ইতিমধ্যে দেশ আমাদের সংসদ কেমনে যাবে, এই সরকার কিভাবে যাবে, ইতিমধ্যে কিন্তু এই সরকার সেটা মানুষের কাছে প্রমাণ করে ফেলেছে। এবং আপনি দেখবেন সরকার কিন্তু সেভাবেই চলছে। তার যদি না হতো তাহলে দেখবেন অনেক কিছুতে, আপনি জনাব সালাউদ্দিনের কাছে আমি লক্ষ্য করেছি তারা 10 জন 20 জন টেকার মতো, এবং ওই বিরোধী শিবিরে একজন মানুষকেও আমি পাইনি যে সালাউদ্দিন সাহেবকে সংসদে বসে কথা বলে বিট করার জন্য। এবং আপনি দেখবেন সালাউদ্দিন সাহেবের কোনো বক্তব্য প্রমাণ বস্তুনিষ্ঠভাবে উপস্থাপিত হয়, প্রমাণ দ্বারা সমর্থিত হয়ে, কিন্তু তাকে যারা সমালোচনা করে তাদের সমালোচনার ভাষাগুলো আপনি দেখবেন। এবং এতে যেটা হচ্ছে, মানে উনি সংসদের বিতর্কে গাজী সালাউদ্দিনই হয়ে গিয়েছেন, মানে না আমি ওইটা না, আসলে তার আপনি দেখেন যখন ঐক্যমত্য কমিশনে যখন আমরা এই বিষয়ে আমি একটা লাইনে এক লাইন শেষ করি আমি এইভাবে, যে ঐক্যমত্য কমিশনে সালাউদ্দিন সাহেবের পারফরমেন্সটা ছিল এতটা চমৎকার, এটা আপনি আগের তাই না অংশে বলেছিলেন। সেই জন্য জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সংবিধান যুদ্ধের মাধ্যমে পাওয়া, ফলে এইটাকে তারা রক্ষা করার চেষ্টা করেছেন। কেটে ছিঁড়ে সংবিধানকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেটা তারা চান নাই। রাষ্ট্রপতির পদটা একটি সাংবিধানিক পদ এবং সেটা সম্মান তারা রক্ষা করার চেষ্টা করেছেন, এরকম একটা বক্তব্য দিয়েছেন। এইটাকে আবার বিরোধী দল খুবই সমালোচনা করেছে। তারা বলেছে যে না, তারা রাষ্ট্রপতির মুখ্য দেখতে চায় না, তাকে গ্রেপ্তার করা উচিত, এরকম কথা বলেছে। তো কেন এই ক্ষোভ এত? কারণ এই রাষ্ট্রপতির কাছেই তো অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল। আপনার কি মনে হয় কি কারণে এত ক্ষোভ? আপনি অন্তর্বর্তীকালীন সরকার বাদ দেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন খুব যুক্তিসঙ্গত কথা এবং সেটাই বাস্তব। আপনি দেশের নির্বাচন কিভাবে হলো আমাদের সংবিধান অনুসারে, যেই সংবিধানে আজকে সংসদের বিরোধী দল অংশগ্রহণ করেছে, তারা সংসদে ওত পড়লেন, তারা সংসদে ওত পড়লেন, সদস্য নির্বাচিত হওয়ার পর ওত পড়লেন সংবিধান অনুসারে, সেখানে একটা বাড়তি নিলেন। আমি যে এর আগের স্লটে আমি আপনাকে ওই কথাটাই বলছিলাম, এই কথাটা ল্যাপস হয়ে গেছে, সেইটাকে আমি একটু 1-2 মিনিট বলে আপনাকে এইভাবে দেই যে দেখেন, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করে সে তো রাজনৈতিক দলের ঐক্যমত্য কমিশন হয়ে গেল, সেখানে একটা রেফারেন্ডামের প্রয়োজন ছিল না, কিন্তু একটা রেফারেন্ডাম দিল কেন? অরাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক দলের নেতাদের উপরে একটা অন্যায় চাপ প্রয়োগ করলো, অর্থাৎ তারা রাজনীতি করা মানুষকে বিশ্বাস করে না, সেই কারণে তারা এটা করেছিল। এখন আপনি দেখেন, আপনি নির্বাচিত হলেন সংবিধান অনুসারে, ওত পড়লেন সংবিধান অনুসারে, আপনার জাতীয় নির্বাচন কি সংবিধান অনুসারে হয়েছে না জুলাই সনদ অনুসারে হয়েছিল? জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছিল যে জুলাই সনদের যেসব জিনিসগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পৌঁছেছে সেগুলোকে আইনে রূপান্তর করা, কিন্তু জুলাই সনদ অনুসারে তার জাতীয় নির্বাচন হয়নি। আর আজকে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে ওইখানে। সংবিধান আজকে দেখবেন, আমি সংসদে একজন সদস্যের বক্তব্য শুনলাম, তিনি বলেছেন সংবিধান আমরা সংস্কার চাই, সংশোধন চাই না। আরে বাবা, সংবিধান সংশোধনই তো সংস্কার, সংবিধান সংশোধনটাই। আর যে সংস্কার আমরা কথা বলেছি, যেগুলোর জন্য জুলাই সনদে আমরা ঐক্যমত্য পৌঁছেছি রাজনৈতিক দল, সেগুলোকে সংসদ ছাড়া বাস্তবায়নের রাস্তাটা কোথায়? এখন ওনারা বলে কি, মানে এটা হলো কি, দেখেন সংবিধানের সঙ্গে আমাদের একটা রাজনৈতিক দল বা যারা আজকে সংসদে বিরোধী দল, তাদের একটা পুরনো শত্রুতা আছে, তারা এই সংবিধানটাকে মানতে পারছে না। আপনি দেখেন, আমি 2টা ঘটনা আপনাকে, তারা বলেছেন ইতিহাস নিয়ে গাল গল্প করতে তারা আসেন নাই। দেখুন ইতিহাস, তারা ইতিহাস নিয়ে কোনো গল্প করবেন না। আপনি ইতিহাস ছাড়া, যে লোকের ইতিহাস নাই তার আসলে কিছুই নাই, যার ইতিহাস নাই তার কিচ্ছু নাই। এখন আমি আপনাকে যে কথাটা বলছি, তারা ইতিহাস নিয়ে না আমি আপনাকে আমি 2টা কথা আপনাকে একটু না বলে পারছি না। দেখেন, শহীদ মিনারে গেছে আজকে বিরোধী দলের নেতা,
রাষ্ট্রীয় আচার প্রতিপালন, অর্থাৎ জামাত ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে ওন করেন এখনো। উনি বিরোধী দলের নেতা হওয়ার কারণে উনি রাষ্ট্রীয় আচার পালন করতে গেছেন। দেখেন কি চালাক বা কৌশলের সঙ্গে তারা কথা বলে, মানুষকে নিজেরা বোকা হচ্ছে না মানুষকে বোকা মনে করছে, সেটা একটু ভেবে দেখা উচিত। তারপর দেখেন আপনি মানুষ তো বোকাই না অত বোকা না যতটা বোকা মনে করা হয়। তারপর আপনি দেখেন জাতীয় স্মৃতিসৌধে গেছে, সেখানে বলে আমরা রাষ্ট্রীয় আচার পাশ, তার মানে তারা স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে ওন তারা করে না। উনি সংসদে বিরোধী দলের নেতা, সেই কারণে না সংসদে যেতে স্মৃতিসৌধে যেতে হবে এই জন্য উনি গেছেন। এই যে দ্বিচারিতা, সেই কারণে আপনি সংবিধানকে বাদ দেবেন কেন? সংবিধান বাদ দেওয়ার কোনো উপায় আছে? সংবিধানকে আপনি এই নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল তার রাষ্ট্রীয় কর্ম, ইভেন জামাত ইসলাম তার রাজনৈতিক ইশতেহারে বলেছে আমরা নতুন সংবিধান লিখব যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই। এনসিপি তো মহামান্যকে গ্রেপ্তার করতে বলেছে। আরে দেখেন, এরা দীর্ঘদিন যাবত ওই এনসিপি হলো কি, এরা তো আমি লক্ষ্য করেছি যেই দলের সঙ্গে নির্বাচনে আঘাত করেছে সেই দলের সেক্রেটারি জেনারেলি বলছিল এত তাড়াতাড়ি বাপের সঙ্গে টেক্কা মারো, পাঙ্গালাও। হ্যাঁ এত তাড়াতাড়ি বাপের সঙ্গে টেক্কা মারো। আপনি দেখছেন তারা বারবারই চাচ্ছে যে ওরা ওদেরই একটা, আমি এমনও মনে হয়েছে, আমি দুই একবার টকশোতেও সে কথাটা বলেছি যে এনসিপি সম্পর্কে তারা অত্যন্ত আপত্তিকর কথা বলেছে, জামাত নানা জায়গায় জামাতের গুরুত্বপূর্ণ নেতারা তারা মনে করেছে এটা তাদেরই একটা বি টিম, কিন্তু আমার কাছে কিন্তু তা মনে হয় না। জামাত, আমি তা মনেও করতে চাই না। তাহলে বিষয়টা দাঁড়াইলো কোনখানটায়? এনসিপি যে কথাগুলো বলেছে, এনসিপিকে অনেক সময় তারা ব্যবহার করে ফেলে। এবং আপনি দেখেন দেশের ডিপটি স্পিকার জেলে, মহামান্য স্পিকার, মাননীয় স্পিকার পদত্যাগ করলেন। আপনি দেখেন ওই সময় যদি মহামান্য রাষ্ট্রপতিও না থাকে, পদত্যাগ করে যান, এই দেশটা কোন ক্রাইসিসে। এবং আরেকটা বিভ্রান্তি ছড়াই কি দিয়ে দেখেন আপনি, একটা আপসার্জ হয়েছে মানুষের মধ্যে, একটা আপসার্জ হয়েছে। আজকে তারা বলতেছে বিপ্লব। আরে বাবা, বিপ্লবী যদি হতো তাহলে তো একটা বিপ্লবী সরকার হইতো, আর বিপ্লবী সরকার হলে আমরা সংবিধানকে অ্যাভয়েড করে যেতাম। যেখানে সংবিধান আছে, আপনি সংবিধান মেনে ইউনূসের সরকার হলো, সেই সরকারের নির্বাচন হলেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ করে সংবিধান অনুসারে ওত পড়লেন, আপনি সবকিছু করতে আছেন সংবিধান অনুসারে, কিন্তু কথা বলতে আছেন এটার বিরুদ্ধে। এটা মানে এখানে একটা যুক্তিহীনতা আছে। আমরা গোলাম মাওলা রনি আপনার কাছে আসতে চাই। আমরা অন্য একটা বিষয়ে কথা বলি। আপনি সাংবাদিক ছিলেন, আপনি কিন্তু আসলে ভিন্ন ভিন্ন পেশায় সফলতা পেয়েছেন। সাংবাদিকতা করেছেন, ব্যবসা করেছেন, রাজনীতি করেছেন, এবং সবখানে আপনি সফলতার প্রায় শীর্ষে গিয়েছেন। মন্ত্রী হন নাই, কিন্তু সংসদ সদস্য হয়েছেন, হয়তো সম্পাদক হয়েছেন কিনা আমি জানি না, সম্পাদক হয়েছেন। আবার এইদিকে আপনি ব্যবসাতেও যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছেন। আপনাকে এই জন্য সাংবাদিক হিসেবে এখন প্রশ্নটা করি, তারপরে ব্যবসার প্রশ্নটা করব। সেটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা বা নিরাপত্তার সূচকে রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার্স বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যে সংস্থা আছে, তারা বলেছে যে বাংলাদেশের অবস্থা ভালো না। আমেরিকাকেও তারা খারাপ বলেছে, এবং পৃথিবীর একটা বিরাট অংশ তারা লাল রং দিয়ে দিয়েছে, বলেছে যে পৃথিবীর অধিকাংশ জায়গাতে সাংবাদিকদের অবস্থা ভালো না, কিন্তু এইখানে বাংলাদেশে বেশ খারাপ। মানে 149 ছিলাম আমরা 180টা দেশের মধ্যে, 152 হয়েছি, মানে আরো পিছিয়েছি অন্তর্বর্তী সরকারের সময়। আপনার কি মনে হয় এই সরকারের সময় সাংবাদিকরা কতটুকু নিরাপদ বা কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবে? মূল ব্যাপার হলো যে একবার যদি আত্মবিশ্বাস কেউ হারিয়ে ফেলে, আতঙ্ক শুরু হয়ে যায়, তখন সেখান থেকে ওই জেনারেশনে বিশ্বাস ফিরে পাওয়াটা হয় না সাধারণত। এখন আমাদের দেশের যে সমস্ত লোক, মানে সংবাদপত্রের এখানে মালিক একটা বিগ ফ্যাক্টর, যেটা আমরা যখন সংবাদপত্রে ছিলাম তখন মালিকদের কোনো কর্তৃত্ব ছিল না বললেই চলে। সাংবাদিকরা এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নিতেন। এমনকি অনেক সময় দেখা যাচ্ছে যে মালিক চোখের সামনে দিয়ে চলে গেছে, পায়ের ভোর পা তুলে, জুনিয়র একটা স্টাফ রিপোর্টার পায়ের ভোর পা তুলে সিগারেট খাচ্ছে, মালিকরে গালাগালি করছে। আমরা নিজের চোখে সেগুলো দেখাদেখি করছি, মালিক কিছু করার ছিল না। ইভেন আপনি চিন্তা করেন এরশাদ জমানাতে বিচিত্রা যে সাহস দেখিয়েছে সরকারের বিরুদ্ধে, দৈনিক বাংলা যারা সরকারি চাকরি করতেন, নির্মল সেন সেখানে চাকরি করতেন, এসবকে পাত্তাই দিতেন না, গালাগালি করতেন। এখন ওটা সম্ভব না, এখানে মালিকদের রহমান, কবি শামসুর রহমান, হ্যাঁ আহমেদ হুমায়ুন, হ্যাঁ তারাও এখানে কাজ করেছেন, শাহরিয়ার কবির, শাহাদাত চৌধুরী, এদের সবার সাথে একটা মুক্তিযোদ্ধাদের একটা অংশ সেখানে ছিলেন। তো এখন ব্যাপার হলো কি, টোটাল জিনিস এখন কর্পোরেট হাউসে চলে গেছে। আর কর্পোরেট হাউসগুলোকে খুব নিয়ন্ত্রণ করে সরকার, যে কোনো সময় করতে পারে। কর্পোরেট হাউসও নিয়ন্ত্রিত হয়ে যায় তাদের নিজেদের প্রয়োজনে, আবার সরকারও তাদেরকে স্কুইজ করে ফেলে। নাম্বার 1। নাম্বার 2 হলো এই সংবাদপত্র জগতে এই কর্পোরেট হাউস যখন আসে তখন থেকে মালিকদেরকে স্যার বলা, এমনকি এডিটরকে স্যার বলার যে একটা অবস্থা, সেটা আগে কখনোই ছিল না। আর ভাই বলতো, সবাই ভাই বলতো। আর এরপরে যেটা হলো,
তার মানে ভেতরের যে পরিবেশ সেটা অনেক আস্তে আস্তে কর্পোরেট হয়ে গেছে, কর্পোরেট হয়ে অফিস। গেছে। এরপরে গত 2 বছরে যেটা হলো এরশাদ মানে ইউনূস জামানাতে এরশাদের সাথে ইউনূসের তুলনা মানে মুখ দিয়ে বের হয়ে আসছে, কিন্তু এরশাদের সাথে ইউনূস সাহেবের তুলনা করা যাবে না। ইউনূস এরশাদ সাহেবের চেয়ে 1 লক্ষ গুণ খারাপ। তো 1 লক্ষ গুণ খারাপ। আমি দুজনকে খুব ঘনিষ্ঠভাবে চিনি অ্যাটলিস্ট। তো এরশাদ সাহেবের জামানাতে যেটা হয়নি, ইউনূস সাহেবের জামানাতে সেই মবগুলো হওয়ার কারণে সংবাদপত্রের যারা মালিক এবং সম্পাদক সাংবাদিক তাদের সবার বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেছে। যেভাবে ডেইলি স্টার, প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপর আসলে কোনো মালিক কখনো সরকারের সাথে আসলে পাঙ্গা নিতে যাবে না বা কখনো সরকারের সাথে ঝুঁকি নিতে যাবে না। সরকার এই সুযোগটা যদি তাকে দেয়ও, এখন স্বাধীনতা দেয়, অন্তত এই মালিক যাকে একবার অপদস্থ করা হয়েছে, আপনি নুরুল কবির সাহেবের মতো সিনিয়র সাংবাদিক, তার পিছন দিক থেকে চুল টেনে দেওয়া হয়েছে, তো বাবরি ধরে টানাটানি করেছে, তাকে গালাগাল দেওয়া হয়েছে। পত্রিকাটা তো বিক্রি হয়ে গেল। কোনটা? ওনার পত্রিকাটা। হ্যাঁ, ওনার পত্রিকাটা যে মালিক আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার বড় ভাইয়ের বন্ধু, ওনার যে মালিক ছিল, মালিকানা বদল হলো আর কি। মালিকানা বদল হলো। তো এখন ওনারা খুব সুন্দরভাবে তিনি চালাতেন। রাশিদ খান মেনন সাহেবের ছোট ভাই, মানে আগে যারা মালিক ছিলেন। তো যার জন্য এরা মানে মানে এনায়েতুল্লাহ খান, এই পরিবারটা, তারা সংবাদপত্র জগতের সঙ্গে তো আপনার কি মনে হয় এই এখন আরো নিরাপত্তা কমে যাবে? আরো নিরাপত্তা কমে গেছে আলটিমেটলি। সাংবাদিকরা তাহলে কি করবে? কলম বন্ধ করে বাসায় বসে থাকবে? না, বাসা এখন তারা তাদের মতো যেভাবে এখন চলছে সেভাবে চলবে। আপনি গিয়ে দেখুন রাতারাতি মানে বিএনপির লোকও না, আপনি এই যে যারা এখন বলতেছে বিভিন্ন সংবাদপত্র অফিস দখল করছে, টেলিভিশন দখল করছে, প্রেস ক্লাব দখল করছে, বলছে আমরা বিএনপির লোক। আমি তো বিএনপির দুঃসময় তাদেরকে দেখি নাই কলম ধরতে। আমি তো নয়া দিগন্ত, মানে একদল লোক অবস্থার সুযোগ নিচ্ছে। তারা কখনো তারেক রহমান সাহেবকে নিয়ে, বিএনপিকে নিয়ে করে লেখালেখি করছে, কথাবার্তা বলছে, এরকম সাংবাদিকরা আমি দেখি নাই তো কাউকে। আর এক লাইনে একটা প্রশ্ন উত্তর নিয়ে আমরা এটা শেষ করবো আজকের অনুষ্ঠান। আমাদের হাতে আর সময় নাই। একটা লাইন একটু বলবো, আমাদের হাতে একদমই সময় নাই, এক লাইনই বলতে হবে। আচ্ছা, আমি আপনাকে বলি, এই যে মিডিয়া মালিকানা কারা, এই দেশে যার যত অবৈধ পয়সা, তাদের প্রত্যেকেরই একটা না একটা মিডিয়া আছে, আইডিয়ার ইলেকট্রনিক অর প্রিন্ট। সুতরাং এরা ওই পত্রিকা অফিসে যারা থাকে না, আপনি সাংবাদিকদের স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু সরকার তো তাদেরকে অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পর অবৈধ বললে তো না, আমি অবৈধ বলছি না, আমি একবারও কিন্তু অবৈধ বলি নাই। আমি বলছি যে যেমন একজন ব্যবসায়ী, অবৈধ আর বৈধ যেটাই হোক না কেন, তার ব্যবসা প্রতিষ্ঠান যেরকম তার কাছে, তার পত্রিকা বা মিডিয়ার অফিসটাও তার কাছে সেই রকম। আমরা আপনার কাছে একটা লাইনের জন্য জানতে চেয়েছিলাম, আপনি আগামী কয়েক মাসে বাংলাদেশের ব্যবসা পরিস্থিতির উন্নতি হবে কিনা, এটা হ্যাঁ অথবা না বলবেন। না, উন্নতি হবে না, খারাপ হবে আরো। আমি ওনার মতো নিরাশ না। আমরা নেগেটিভ নোটে অনুষ্ঠান শেষ করতে চাইনি, কিন্তু একজন ব্যবসায়ীর কাছ থেকে এরকম শুনেছি। সামনে কোন একটি চলমানে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা হতাশ হয়ে অনুষ্ঠান শেষ করতে চাই না, কিন্তু অনুষ্ঠান একটা জায়গায় এসে হয় আশাবাদী হতে আমাদেরকে বলবে অথবা হতাশ হতে বলবে। আপনাদেরকে একটা সংবাদ শুধু বলতে চাই, যারা আমাদের রাস্তা আইন শৃঙ্খলা রক্ষা করেন তারা বলেছেন যে অটোমেটিক গাড়ির নামে মামলা হচ্ছে এবং সেই মামলার কথা ফোনে চলে যাচ্ছে। কিন্তু অল্প কয়েকদিন আগে আমি নিজে একটা মেসেজ পেয়েছি, আমার গাড়ি সেদিন চলেই নাই, আমার গাড়ি তেলের অভাবে বন্ধ ছিল, কিন্তু বলা হয়েছে আইন ভঙ্গ করেছি। আমি ঢুকে দেখলাম যে বলা হচ্ছে যে এই ফাইন দিলে যদি এক্ষুনি দিয়ে দিই তাহলে অর্ধেক ফাইন মাফ। আমি খুঁজে দেখলাম যে পুরো ব্যাপারটাই ভুয়া। অতএব এইগুলো যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু আমাদের এই ফাইন দেওয়া এবং ফাইন না দেওয়া এগুলি নিয়ে আরেকটা আইন বানাতে হবে।